হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। স্কুল অফ এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট অর্গানাইজেশন কর্তৃক আয়োজিত আজকের ওই মিট দ্য প্রফেশনাল ওয়েবিনার আপনাদের সবাইকে স্বাগতম। আমাদের এই ওয়েবিনারটা আমরা বেসিক্যালি করে থাকি যারা বিভিন্ন প্রফেশনাল সেক্টরে আছেন দীর্ঘদিন ধরে, তাদের অভিজ্ঞতাগুলো তুলে ধরার চেষ্টা করি আমাদের অডিয়েন্স যারা বেসিক্যালি বর্তমানে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে, আম, তাদের জন্য আমাদের এই ওয়েবিনারটি করা। এর থ্রুতে আমরা চেষ্টা করি বিভিন্ন প্রফেশনাল লেসন্স এবং কোন কোন স্কিলস গুলো আসলেই কাজে লাগে আমাদের, তাদের প্রায়োগিক ব্যবহারটা কিভাবে হয় এবং কোন কোন স্কিলস গুলো আসলে প্রফেশনাল সেক্টরে এসেও ডেভেলপ করে কাজে লাগানো যায়, সেই বিষয়গুলো নিয়ে আমরা আসলে একটু আলোচনা করি এবং কিছু চ্যালেঞ্জেস এবং একটা ওভারঅল প্রফেশনাল সেক্টর সম্পর্কে একটা ইনসাইট দেওয়ার চেষ্টা করি আমাদের অতিথির থ্রুতে, যাতে করে তারা আসলে বুঝতে পারে যে কোন সেক্টরে কোন বা কোন কাজের থ্রুতে কোন স্কিলস গুলো তারা আসলে কাজে লাগাতে পারে, যে স্কিলস গুলো স্টুডেন্ট থাকা অবস্থাতেই তারা গ্রাজুয়েশন শেষ করার আগে আসলে শুরু করতে পারে। আজকে আমরা আসলে আমন্ত্রণ জানিয়েছি মার্জিয়া আপুকে, যিনি একটি লিডিং প্রাইভেট কমার্শিয়াল ব্যাংকে সিনিয়র প্রিন্সিপাল অফিসার হিসেবে আছেন। তো আজকে আমরা তার জার্নি এবং যেহেতু আসলে ব্যাংকিং সেক্টর নিয়ে অনেকেরই আসলে আগ্রহ থাকে এই সেক্টরে কাজ করার, সো বেসিক বিষয়ে আমরা জানার চেষ্টা করবো আপুর কাছ থেকে। তো মার্জিয়া আপু, ওয়েলকাম টু আওয়ার সেশন, কেমন আছেন? থ্যাংক ইউ সো মাচ, আমি খুব ভালো আছি। থ্যাংক ইউ সো মাচ ফর হ্যাভিং মি। এরকম একটা প্রোগ্রামে আসতে পেরে সত্যি খুব ভালো লাগছে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ আপু। আসলে মানুষ মনে করে যারা ব্যাংকে কাজ করে অনেক ব্যস্ততার মধ্যে দিয়ে তারা যায়, তো এই ব্যস্ততার ফাঁকে আসলে বাসায় এসে সময় দিচ্ছেন, প্রথমে ধন্যবাদ জানিয়ে রাখছি। তো আপু, যেহেতু আমাদের আসলে স্টুডেন্ট লাইফ এবং প্রফেশনাল লাইফ এর ভিতর আসলে একটা এই জার্নিটা আমরা একটা কানেক্ট করার চেষ্টা করি, তো আপনি যদি আপনার স্টুডেন্ট লাইফ সম্পর্কে একদম খুব ব্রিফলি একটু বলতেন, আপনার স্টুডেন্ট লাইফ কিরকম ছিল এবং পড়াশোনার পাশাপাশি স্কিলস ডেভেলপমেন্ট রিলেটেড আপনার যদি কোনো অভিজ্ঞতা থাকে সেটা একটু শেয়ার করবেন। ওকে। সো আপনি যেটা বললেন যে আসলেই ব্যাংকিং সেক্টরটা একটু প্রেশারেই থাকতে হয় আমাদের সবসময়। তারপরেও যখন আমি এরকম একটা প্রোগ্রামের কথা শুনি, আমি কিছু না ভেবে আমি হ্যাঁ করে দিয়েছি এবং আমার এখনো মনে হচ্ছে যে আমরা যখন স্টুডেন্ট ছিলাম তখন কেন আমরা এরকম প্রোগ্রাম পাইনি? থাকলে খুবই হেল্পফুল হতো আমাদের জন্য। তো আমার স্টুডেন্ট লাইফ নিয়ে যদি বলি, আমি আম গ্র্যাজুয়েশন এবং এমবিএ করেছি স্টেট ইউনিভার্সিটি অফ বাংলাদেশ থেকে। ব্যাচেলার্স করেছি, বিবিএ করেছি ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং এ এবং মাস্টার্স করেছি আমি হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টে। তো আমি যেটা করতাম আমার স্টুডেন্ট লাইফটা আমি একটু ডিসিপ্লিনের মধ্যে রাখতে চাইতাম সবসময়। দুষ্টুমি করি, খেলাধুলা করি, যাই করি, পড়াশোনার সময়টাকে আমি একটু আলাদা করে রাখতাম এবং আমার এক্সাম, আমার কুইজগুলোকে আমি টপ প্রায়োরিটি দিতাম সবসময়। আর এর পাশাপাশি আই ওয়াজ ইনটু আর্ট ছোটবেলা থেকেই। একটা সময় যেটা ছিল যে আমার ফ্যামিলির সবাই ভাবতো যে স্কুল কলেজের পরে আমি চারুকলাতেই যাব। এটা অনেকটা অবভিয়াস ছিল। কিন্তু তারপর যেটা হয়েছে যে আমার বাবা একজন ব্যাংকার ছিলেন। তো আব্বুকে দেখে আসলে আমার ইন্সপায়ার হওয়া ব্যাংকিং এ। অ্যান্ড তারপর আমার মনে হলো যে ঠিক আছে, যেহেতু আমি বিবিএ করছিলাম এবং আমার মেজর ছিল ব্যাংকিং, ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং। সো ওইখান থেকেই আসলে ব্যাংকিং এর দিকে আসা এবং ভাবলাম যে ঠিক আছে, পেইন্টিংটাও থাক, ব্যাংকিংটাও থাক, লেটস বি আ ব্যাংকার হু পেইন্টস। এই তো। জি, চমৎকার বলেছেন আপু। এবং আপনি এমবিএ করছেন হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, রাইট? ওকে, আমাদের দেশে আপনার একটা ইয়ে থাকে যেটা আসলে হয়তো বা আমাদের ডিসকাশনের থ্রুতে আরো ক্লিয়ার হবে। ব্যাংকে আসতে হলে তো ফিনান্স বা অ্যাকাউন্টিং মেজর হতে হয় মেনলি, বা ব্যাংকিং ডিপার্টমেন্ট মেজর থাকতে হয়। তো এই যে মেজর কে আমরা সেগ্রিগেট করছি, যে তুমি এই বিষয়ে পড়লে এখানে আসতে পারবা, এই বিষয়ে না পড়লে আসতে পারবা না। তো আপনার কাছে মানে কি মনে হয় যখন আপনি ব্যাংকিং সেক্টরে আসলেন, যে আপনার এই হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট যদি আমি স্পেসিফিক্যালি বলি, সেই বিষয়গুলো পড়ার মানে পড়ার শোনার ফলে আপনার কিভাবে আপনার আসলে কাজের ক্ষেত্রে সেই বিষয়গুলো হেল্প করেছে বলে আপনি মনে করেন? একটু যদি রিলেট করতে পারেন। প্রথমেই যেটা বলি যে ব্যাংকিং এ আসতে হলে যে ব্যাংকিং, ফাইন্যান্স বা হিউম্যান রিসোর্স এসব পড়েই আসতে হবে, নট নেসেসারি। এগুলোর বাইরে থেকেও কিন্তু অনেক ইঞ্জিনিয়ারিং পড়ে কিংবা অনেক ইকোনমিক্স পড়ে বা অন্যান্য সাবজেক্টে পড়েও কিন্তু ব্যাংকিং এ অনেকেই আসছে এবং ভালো করছে। বাট যদি কারো পড়া থাকে ব্যাংকিং নিয়ে আগেভাগে, ডেফিনিটলি সেটা একটা অ্যাডেড ফ্যাসিলিটি তো থাকেই। কিন্তু তার মানে এই না যে আসলে ব্যাংকিং পড়েই ব্যাংকে আসতে হবে।
ব্যাংকিংটা আসলে কারো যদি ইন্টারেস্ট থাকে সে অন্য সাবজেক্ট থেকে এসেও আসলে করতে পারে এবং প্র্যাকটিক্যাল নলেজ আসলে সে তার যদি ইচ্ছা থাকে, আগ্রহ থাকে তাহলে ডে বাই ডে সে কাজগুলো শিখে নিতে পারে এবং নিজেকে ওভাবে গ্রুম আপ অ্যান্ড তৈরি করতে পারে। বাট আমার ক্ষেত্রে যেটা ছিল যে আমি যেহেতু ব্যাংকিং অ্যান্ড ফাইন্যান্স পড়েছি এবং তার আগেও আমার কমার্স ব্যাকগ্রাউন্ড ছিল। সো আমার জন্য আসলে ব্যাংকিং এর ABC গুলা জানা ছিল। সো ওইগুলা আমার হয়তো আমি একটু ইজিলি কানেক্ট করতে পেরেছি যখন আমি জয়েন করেছি। আমার জন্য একটু হ্যাসেল কম হয়েছে। গ্রেট। আপু গ্রাজুয়েশনের পরে ব্যাংকিং সেক্টরে যখন আপনি লাইক আপনার প্রফেশনাল সেক্টরে এন্টার করলেন তখন আপনার মানে আপনার কাছে সারপ্রাইজিং কি কি ছিল আপনার কাছে সারপ্রাইজিং ওই সময় আর কি? সারপ্রাইজিং হচ্ছে প্রফেশনাল লাইফটা আসলে কমপ্লিটলি আলাদা। এডুকেশনাল লাইফে আমরা একটা ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট এ থাকি। টিচাররা আমাদের হেল্প করে। অত বেশি চ্যালেঞ্জ থাকে, এক্সাম দিতে হয় অ্যান্ড অল। বাট প্রফেশনাল লাইফের মতো এত চ্যালেঞ্জিং আসলে থাকে না। সো ফার্স্টেই যেটা এসে আমাকে আ আ ফেস করতে হয়েছে সেটা হচ্ছে যে এখানকার কালচারটা একটু ডিফারেন্ট। একটা কর্পোরেট কালচার এর মধ্যে দিয়ে আপনাকে যেতে হবে। আ সবাই খুব কম্পিটিটিভ এখানে। সো আপনার পিছিয়ে পড়ার কোনো সুযোগ নেই। আ নিজেকে আপডেটেড রাখা এবং আপনি ধরেন একটা জায়গা থেকে পড়াশোনা করে এসেছেন, অনেকে বাইরে থেকে পড়াশোনা করে এসেছে কিংবা আপনার চেয়ে ভালো অর্গানাইজেশন থেকে পড়াশোনা করে এসেছে। অনেকে এখানে অনেক বছর ধরে কাজ করছে। তারা অনেক বেশি এক্সপেরিয়েন্স। তো তাদের সঙ্গে আসলে অ্যাডজাস্ট করে চলা, তাদের সঙ্গে কোপ আপ করে কাজ করার জন্য নিজেকে আ ওইভাবে আপডেটেড করা, ব্যাংকিং প্রোডাক্ট গুলো জানা, প্র্যাকটিক্যাল নলেজ গুলো গ্যাদার করা, মানুষের সাথে কথা বলা, কিভাবে মানুষের সাথে কথা বলবো, ক্লায়েন্ট ডিল করব। এই জিনিসগুলো আসলে আ হ্যাঁ, ইউনিভার্সিটি লাইফে আমরা যখন প্রেজেন্টেশন বা গ্রুপ ওয়ার্ক করতাম বা প্রজেক্ট নিয়ে কাজ করতাম তখন কিছুটা হয়েছে। বাট তারপরেও ইন্ডাস্ট্রিতে আসার পরে আসলে পড়াশোনাটা অনেকে বলে যে ডক্টর, উকিলদের সারা জীবন পড়াশোনা করতে হয়। আমি বলব যে ব্যাংকারদেরও করতে হয়। কারণ আমাদের প্রতিনিয়ত হচ্ছে প্রোডাক্ট সার্ভিস গুলো চেঞ্জ হয়। নতুন, নতুন জিনিস আমাদের জানতে হয়। আ আপডেটেড থাকতে হয়। আদারওয়াইজ কিন্তু আমরা ক্লায়েন্টকে ওইভাবে ডিল করতে পারব না। অ্যাবসলিউটলি। এবং এই যে বিষয়টা বিশেষ করে কিছু পার্সেন্টেজ মানুষের মধ্যে থাকে, স্টুডেন্টসদের মধ্যে থাকে যে আমি কোনো মতে আসলে প্রাইভেট হোক পাবলিক হোক একটা আসলে জব সেক্টরে যদি আমি আমার ক্যারিয়ারটা শুরু করতে পারি হুম। লাইফ সেট, হ্যাঁ যাবো আসবো, মানে খুব মজা আসলে মনে করে লাইক আমরা আসলে ছোটবেলা বেলা যে জিনিসগুলো দেখতাম যে আসলে মনে হয় কলেজে পড়াশোনা কম বা ইউনিভার্সিটিতে উঠলে আরেকটু পড়াশোনা কম, বাট এই জিনিসগুলো কিন্তু আসলে নেই। বিষয়টা হয়েছে যে এই যে জি। একদমই না। মানে আসবো যাবো সেটা তো নাই। আপনার আপনার জব ডেসক্রিপশন বা KPI এর মধ্যে যেটা থাকবে তার বাইরেও আসলে আপনাকে অনেক কিছু করতে হবে। সেটা আ যাওয়া আসা তো আছেই, টাইম ম্যানেজমেন্ট একটা বড় ব্যাপার। আর তারপর হচ্ছে আপনার অনেক কিছু আমাদের টার্গেট নিয়ে কাজ করতে হয়, আমাদের কমপ্লায়েন্স নিয়ে কাজ করতে হয়, আ অডিট দেখতে হয়, ক্লায়েন্ট ডিল করতে হয়। সো এটা শুধু যাওয়া আসা যদি কেউ ভেবে থাকে তাহলে সে খুব ভুল করবে। এক্স্যাক্টলি। এবং এই যে আপনি যে পয়েন্টটা বললেন সে যেই প্রফেশনে থাক না কেন আসলে কিন্তু তার প্রফেশন রিলেটেড পড়াশোনাটা কিন্তু খুব জরুরি। উকিল বা লয়ার বা ডক্টর আপনি যে পয়েন্টটা হুম। বললেন আমরা এটা দেখি, কারণ হচ্ছে তারা নতুন নতুন জিনিস আসছে, রোগ আসতেছে, নতুন নতুন ল আসছে, নতুন নতুন কেস, তাদের কিন্তু সবসময় আপডেট থাকতে হয়। তো আমাদেরও আমরা যেই প্রফেশনে থাকি না কেন তাদের কিন্তু আসলে বিভিন্ন জিনিস আসলে জানার মধ্যে দিয়ে যেতে হয় আর কি, যে কি চলছে ওয়ার্ল্ড ওয়াইড, লোকালি, গ্লোবালি। তো এই বিষয়গুলোর জন্য সবসময় কিন্তু নিজেকে আপডেটেড রাখতে হয়। তো এক্সাক্টলি। কারণ কেউ যদি মনে করে যে ব্যাংকারের সাথে আপনি কথা বলবেন, তখন কিন্তু আপনি ওই ইন পারসন টাকে আপনি জাজ করবেন না। আপনি জাজ করবেন যে ওই ব্যাংকটাকে আপনি জাজ করবেন। সো আম একজন ব্যাংকার যদি আপনাকে স্যাটিসফাইড না করতে পারে ইনফরমেশন দিয়ে হোক, সার্ভিস দিয়ে হোক, আপনি কিন্তু পুরা ব্যাংকটাকেই বলবেন যে ওই ব্যাংকটা ভালো না। ভালো সো না, এক্স্যাক্টলি। এটা নিয়ে কাজ করার মানসিকতা থাকতে হবে যে আমি হয়তো পার্সোনালি আপনার একটা কথা রিসিভ করে আমি হয়তো রিসিভ করব না আমি অ্যাজ এ পারসন। বাট যখন আমি অ্যাজ এ ব্যাংকার টেবিলের অপর পাশে বসবো তখন কিন্তু আমার অনেক কিছু হয়তো আপনার একটা কথা আমার ভালো লাগছে না, একটা বিহেভ ভালো লাগছে না। বাট আমি কিন্তু ওভাবে রিঅ্যাক্ট করতে পারব না। সো এই ব্যাপারগুলো থাকে আরকি। জি। আপু আসলে আপনার প্রফেশনাল সেক্টরে আপনি যখন এতদিন কাজ করছেন, তো কোন স্কিলস এর দিকে যদি একটু কোন স্কিলস গুলো আপনার মনে হয় আপনি কাজের থ্রুতে আপনাকে ডেভেলপ করতে হচ্ছে বা শিখে বা
মানে প্রফেশনাল সেক্টরে এসে আগে ডেভেলপ করেছিল না। তো সেই স্কিলস গুলো নিয়ে যদি একটু সংক্ষেপে বলতেন যে কিভাবে আপনি স্কিলস ডেভেলপ করে আপনার কাজে সেই স্কিলস গুলো ইমপ্লিমেন্ট করছেন। ওকে, তো প্রথমে আমি যেটা বলবো কমিউনিকেশন স্কিল ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। কারণ আমি একদম ডিরেক্ট ক্লায়েন্ট ডিল করি, আমি প্রায়োরিটি ব্যাংকিংয়ে কাজ করি। তো কমিউনিকেশন ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। আমি যেমন একটু ইন্ট্রোভার্ট টাইপের, খুব বেশি এক্সট্রোভার্ট না। বাট আমি যদি এখন ক্লায়েন্টকে ডিল করার ব্যাপারে বলি যে না আমি এক্সট্রোভার্ট না, সো আমার কথা বলতে ভালো লাগছে না, তাহলে তো সেটা হবে না। তো কমিউনিকেশনের ক্ষেত্রে আমি স্কিল ডেভেলপ করেছি নিজে নিজে। কিছু কিছু আমাদের বেশ ট্রেনিং হয় সেগুলোর থ্রুতে। আর যদি বলি যে ব্যাংকিংয়ে খুব ডিটেইলস নিয়ে কাজ করতে হয়, সো অ্যাটেনশনটা ডিটেইলে দেওয়াটা, খুব ছোট ছোট বিষয়ে নজর রাখাটা, ওইটা একটা বিষয়। এরপর আমাদের অ্যানালিটিক্যাল স্কিলটাও খুব জরুরি। কারণ একটা জিনিস দেখে অনেক সময় জাজ করতে হয় যে এই লোকটাকে আমি ট্রাস্ট করতে পারবো কিনা। তার ডকুমেন্টেশন দেখে তাকে ইয়ে করে কিভাবে তাকে ডিল করব। এমনকি যদি আমার মনে হয় যে না এ আসলে ট্রাস্টেবল না, তাকে হয়তো আমরা এই সার্ভিসটা বা প্রোডাক্টটা দিতে পারবো না, সেই ক্ষেত্রেও আসলে তাকে কত সুন্দরভাবে বুঝিয়ে জিনিসটা করা যায়, যাতে তাকে ম্যানেজ করা যায়, যাতে সে এটাকে নেগেটিভলি না নেয়, তাকে প্রপারলি বুঝানো যায়। তো আমার কাছে মনে হয় যে কমিউনিকেশন স্কিলটা মোস্ট ইম্পর্টেন্ট। অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি থাকাটা খুব জরুরি এবং একটু ডিটেইল ওরিয়েন্টেড হতে হয় আর কি ব্যাংকিং এ আসতে গেলে। Great. আপু, অনেকে আসলে যে বিষয়টা বলে যে হিউম্যান বিং আমরা আসলে তো নেগেটিভ বিষয়টাকে একটু বেশি প্রায়োরিটি দেয় যখনই শুনি আশেপাশে। সো এই যে বলে যে আসলে প্রাইভেট সেক্টর চাকরির জন্য রেফারেন্স দরকার হয় হুম, হুম। শুরু করার জন্য, বা বিভিন্ন ধরনের নীতিকথা যেখানে আসলে মানে বুঝাতে চায় অনেকে তার অমুক পরিচিত তমুক পরিচিত, সেই কারণে চাকরি পেয়েছে। আসলে যে জিনিসটা করা হয়, যেহেতু সে এই ব্যক্তিগুলো নিজেরা জানে যে আসলে তাদের স্কিলস নেই, তারা আসলে এই বিষয়টা বলে বোঝায় যে আসলে এই জায়গাটা একটু মানে আহ, ইয়ে হয় আর কি, মানে করাপ্টেড যদি বলি। সো এই ক্ষেত্রে আপনার কাছে কি মনে হয়, বা আপনি যেখানে কাজ করছেন, যেখানে কাজ না, যে ব্যাংকিং সেক্টরে কাজ করছেন, এবং ওভারঅল প্রাইভেট সেক্টরে আপনার যে ধারণা সম্পর্কে, যে ধারণাটা আসলে এন্ট্রি লেভেলে এমটিও বলি বা যে কোনো পজিশনেই বলি, কোন বিষয়গুলো আসলে মাথায় রাখতে উচিত, মাথায় রাখা উচিত স্টুডেন্টসদেরকে, যে বিষয়গুলো তাদেরকে আসলে হেল্প করবে প্রফেশনাল ক্যারিয়ারে এন্ট্রি করার জন্য। ওকে। সো ১ম এ আপনি যেটা বললেন এটা সবাই বলে, বাট আমি এটা একদমই ট্রাস্ট করি না। আমি নিজে হচ্ছে কোনো মামা, চাচা ওরকম কোনো রেফারেন্স ছাড়াই এখানে এসেছি এবং এখানে বেশ লম্বা একটা সময় আমি কাটিয়ে দিলাম। তো উইথআউট এনি রেফারেন্স, হ্যাঁ, আমার কাজ করতে করতে অনেকের সাথে ভালো সম্পর্ক হয়েছে। বাট সেটা যে আমার পারফরম্যান্স এর থ্রুতেই সেটা হয়েছে, এবং আমার পারফরম্যান্স যদি না থাকে সেই ভালো সম্পর্কগুলো আসলে আমার ক্যারিয়ারে খুব যে হেল্প করতে পারবে এমন কিছু না। সো আসলে আপনার পড়াশোনাটা ঠিক থাকতে হবে, আপনাকে চেষ্টা করতে হবে এবং ওই জিনিসটা ভুলে যেয়ে চেষ্টা করতে হবে যে আমার আসলে কিছু হবে না কারণ আমার কোনো রেফারেন্স নেই। এই কনসেপ্টটা একদমই ঠিক না, একদমই ঠিক না। কারণ আমাদের ব্যাংকিং সেক্টরে এন্ট্রি লেভেলে ঢুকতে গেলে আপনাকে ফার্স্ট এ হচ্ছে রিটেন এক্সাম ফেস করতে হবে। ফার্স্ট এ তো আপনি সিভি দিবেন। আপনার সিভিটাও দেখা যায় কি অনেকে আমরা এখনো সিভিটা প্রপারলি বানাতে পারি না। একটা প্রফেশনাল একটা ছবি আমরা চুজ করি না অনেক সময়। যে ইনফরমেশন গুলো দরকার নাই সেই ইনফরমেশনটা দিয়ে রাখি সিভিতে। তো সিভিটা যখন সর্টিং করা হয় তখন কিন্তু এটাও দেখা হয় যে সিভিটা আপনি কিভাবে লিখছেন, আপনি কতটা প্রফেশনালিজম রাখছেন সিভিটার প্রতি। সিভির পরে ওখান থেকে সিলেকশনের পরে আপনার রিটেন এক্সাম। সো ওখানে আসলে আপনাকে টিকতে হবে। ওখানে কিন্তু আপনি কে, ইভেন কোন ইউনিভার্সিটি থেকে সেটাও কিন্তু দেখছে না। সো আপনার রিটেন এক্সামটাতে ভালো করার পরে আপনার ইন্টারভিউর জন্য কল আসবে। সো ওইখানে একটা ব্যাপার যে আপনার ভালো একটা সিজিপিএ থাকা এবং রিটেন এক্সাম গুলো ব্যাংকের কিরকম হয় ওটার ব্যাপারে একটু যদি নলেজ রাখা যায়, এখন অনেক বই পাওয়া যায়, অনলাইনে পড়াশোনা করা যায়। সো সেটা একটা বিষয়। এরপরে ইন্টারভিউতেও যে আপনার কনফিডেন্টটা দেখানো খুব জরুরি যে আপনি আসলে নতুন, সেক্ষেত্রে আপনার অনেক কিছু শিখতে হবে, দ্যাট ইজ ট্রু। বাট আপনি যে শেখার জন্য রেডি এবং আপনি পারবেন, ওই চ্যালেঞ্জটা নিতে পারবেন। কারণ ওই ট্রাস্টটা যদি আপনার নিজের মধ্যে না থাকে তাহলে আসলে
কিভাবে কি হবে। বাট এটা একদম কমপ্লিটলি আমি ডিসঅ্যাগ্রি করব যে মামা চাচা ছাড়া চাকরি হয় না। দ্যাট ইজ নট ট্রু। মামা চাচা ছাড়া আমার চাকরি হয়েছে এবং আমার চেয়ে অনেক ভালো পজিশনে এমন অনেকে আছে যারা চাকরি করছে এবং খুব ভালো করছে। গ্রেট। এবং চমৎকার একটা কথা বলেছেন আপু যে সিভি, এখানে কিন্তু যে কমিউনিকেশন স্কিলটা চলে আসে যে আমরা আসলে সিভিতে আমার সম্পর্কে কিন্তু আমি কমিউনিকেট করছি, আমাকে না দেখে আমাকে জাজ করবে থ্রু মাই সিভি, ও যারা আসলে সিভি। ফার্স্ট সেলফ যে আমি আসলে যদি মনে করি যে আমি ব্যাংকিং এ আসতে চাই না, বাট যে কোনো জায়গায় আপনি আগে যদি নিজেকে অ্যাসেসমেন্ট করেন যে আমি আসলে কি করতে চাই, কি করতে পারবো, সেটা আগে সিলেক্ট করে তারপর সেটার থ্রুতে আগানোটা খুব ভালো। আমি যদি জানি যে আমি ব্যাংকিং এ আসবো, তাহলে আসলে ব্যাংকিং সম্পর্কে কিছু নলেজ গ্যাদার করা, একটু রিসার্চ করা, সেটার এগেইনস্টে একটু সুন্দর করে সিভি রেডি করা, এটা কোনো বিগ ডিল না। এটা সবাই পারবে। মামা চাচাও লাগবে না, কিছু লাগবে না। জি। এবং এই ক্ষেত্রে একটা জিনিস অ্যাড করতে চাই আপু, যে অনেক সময় দেখা যায়, এখন হয়তো বা কমে গেছে, যে কোনো ফ্রেন্ড বা তার পিয়ার্স কারো কাছ থেকে একটা সিভি নিয়ে সে হয়তো বা এডিট করছে, কিন্তু হ্যাঁ, অনেক হ্যাঁ, সময় দেখা যায় কিছু অংশ আরেকজনেরটা রয়ে গেছে। রয়ে ঠিক আছে, যাচ্ছে। নামের জায়গায় রহিমের জায়গায় করিম, ঠিক আছে, সব জায়গায় সেম রয়ে যাচ্ছে। সো খুবই সিম্পল হচ্ছে সিভি কিন্তু বানানো খুবই সহজ। সিভি অনেক সময় দেখা যায় অনেকে লেখে সামারি ও ক্যারিয়ার অবজেক্টিভ ব্লু কালার দেওয়া, তারপরে এডুকেশন গ্রিন কালার, এরা তো কালারফুল বা অনেক অনেক কালারফুল ইয়ে করে। কালারফুল সিভি আসলে আহ লাগে দেখতে। কোনোভাবে আসলে কনসিডার হয় না দেখতে। খুবই সিম্পল, ব্ল্যাক এন্ড হোয়াইট একটা ইয়ার পেপারে খুবই নর্মাল ওয়েতে যদি কেউ সুন্দরভাবে তার অ্যাচিভমেন্টস বা এম, নিজের সম্পর্কে যা ডিটেলস দেওয়া দরকার সেই জিনিসগুলো মেনশন করে, তাহলে কিন্তু এনাফ। আসলে এন্ট্রি লেভেলে এত হাই হাই সিভি, মানে হাই রেজলিউশন বা ডিজাইনের সিভিটা দরকার হয় না। এবং ডেফিনেটলি টাকা দিয়ে কোনোদিনও সিভি বানাবেন না, আমাদের যারা অডিয়েন্স দেখছে, তো অনেকে হ্যাঁ, বিজনেস করছে, যেটা আসলে উচিত না। টাকা দিয়ে কারোর কাছ থেকে সিভি বানায় নেওয়া উচিত না। আরেকজন কিন্তু কখনো আমার সম্পর্কে আমাকে ডিফাইন করতে পারবে না। তো ট্রু। এই জিনিসটা আপনি অ্যাভয়েড করবেন। সো আপনি যদি অন্য জায়গায় আসি, চ্যালেঞ্জের বিষয়গুলো নিয়ে করি, আসলে তো প্রফেশনাল সেক্টর কন্টিনিউয়াসলি এই জায়গায় আপনি যেটা মেনশন করেছেন অলরেডি, যে আমাদেরকে কম্পিট করতে হয় এবং পিছিয়ে যাওয়ার কিছু নেই, সামনে দিয়ে কন্টিনিউ মানে আগে এগিয়ে যেতে হয়। তো হুম, এই হুম। বিষয়ে যদি আপনি বলেন যে আপনি ওভারঅল আসলে প্রফেশনাল সেক্টরের চ্যালেঞ্জেস গুলো কি কি থাকে, যদি যেগুলো মেনশন করার মতো, এবং সেই চ্যালেঞ্জেস গুলো আপনি কিভাবে ওভারকাম করেছেন সোফার, সেই বিষয়ে যদি একটু বলতেন, একটা দুইটা অভিজ্ঞতার আলোকে ঘটনা যদি বলতেন। রাইট। আসলে আমাদের জবটা খুবই হেক্টিক এবং চ্যালেঞ্জিং। আমরা মেইনলি কাস্টমারের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার হিসেবে কাজ করি। তার লোন প্রোডাক্ট বলেন, ডিপোজিট প্রোডাক্ট বলেন। ইভেন আমরা রিসেন্টলি ব্যাংক অ্যাসুরেন্স যেটা আমরা বলছি যে তার ইন্সুরেন্সটাও আমরা আমাদের এন্ড থেকেই করে দিচ্ছি। সো একটা ক্লায়েন্ট এসে আসলে আম আমাদের কাছে যখন বলে একটা অ্যাডভাইস চায়, তো আমার ওই ক্যাপাবিলিটিটা থাকা এবং নিজেকে ওইভাবে তৈরি করা যে তাকে আমি একটা প্রপার সলিউশন দিব। নট অনলি যে আমি আমার ব্যাংকের প্রোডাক্টগুলাই শুধু সেল করব। আমি তার সিচুয়েশনটা বুঝে তাকে কোন প্রোডাক্টটা, ইভেন যদি সেটা আমার ব্যাংকের বাইরেও হয়, যেমন আমাদের গভর্নমেন্টের কিছু প্রোডাক্ট আছে, সেগুলো হয় ইন্স্যুরেন্সের ক্ষেত্রে, বন্ড কিনতে পারে সে, সেই ব্যাপারগুলো তাকে গাইড করার জন্য যে নলেজটা দরকার সেটা আসলে আমাদেরকে পড়াশোনা করে হোক, রিসার্চ করে হোক, ওগুলো আমাদের গ্যাদার করতে হয়। আর হচ্ছে চ্যালেঞ্জের কথা যদি বলি, চ্যালেঞ্জ অনেক। আমাদের কাস্টমার ডিল করা একটা চ্যালেঞ্জ। অনেক কাস্টমার খুব সেনসিটিভ হয়। তাদেরকে কোনো কমপ্লেইনের সুযোগ না দিয়ে তাদেরকে সুন্দর করে বুঝিয়ে সার্ভিসটা এনশিওর করা। প্লাস হচ্ছে আমাদের টার্গেট ওরিয়েন্টেড জব, ব্যাংকিং সেক্টর। সো অনেক হিউজ নাম্বারের টার্গেট নিয়ে সামনে আগাতে হয়। সো এই টার্গেট কিভাবে অ্যাচিভ করব এবং টার্গেট অ্যাচিভ করতে না পারলে যে অ্যাংজাইটি, যে একটা টেনশন, সেটাকে কিভাবে ব্যালেন্স করব। তারপরে আপনার ওয়ার্ক লাইফ কিভাবে ব্যালেন্স করব। আমি খুব টেনসড হয়ে গেলাম, আমি নিজেই সিক হয়ে গেলাম, সেটা হলে তো হবে না। সো নিজেকে যদি আমার মনে হয় যে আমার একটা ট্রেনিং এর দরকার, আমরা সেটা ম্যানেজমেন্টকে বললে আমাদের ট্রেনিং এর জন্য অ্যারেঞ্জ করা হয়। আমার যদি কোনো মনে হয় যে এই বিষয়ে আমার একটু কম জানা আছে, আমি আরেকটু জানলে হয়তো আরেকটু আমার জন্য বেটার হতো, সেই ক্ষেত্রে নিজেকে ওইভাবে, আমাদের এক্সাম হয় আমাদের ব্যাংকে, সব ব্যাংকেই হয় রেগুলারলি, আমাদের এক্সাম, পড়াশোনা এবং ট্রেনিং এর মধ্যে দিয়ে যেতে হয়। তো ওইখান থেকেও আমি নিজেকে ওইভাবে তৈরি করি।
এই তো। আর প্রতিদিনের এক্সপেরিয়েন্স থেকে আসলে একটু, একটু করে যেটা শেখাটা হয় সেটা আসলে আপনি কোনো বই বা কোনো কিছু করেই শিখা যায় না। সো এক্সপেরিয়েন্স থেকে অনেক কিছু জি, আপু আপনি যে জিনিসটা বললেন যে আসলে আম টার্গেট। আমাদের কিন্তু যদি আমরা স্টুডেন্ট লাইফে বলি আমাদের একটা টার্গেট আছে। আসলে টার্গেট বিষয়টা কিন্তু আমাদের লাইফে পার্সোনাল, প্রফেশনাল সব জায়গায় আছে। যে রাইট। ডিপার্টমেন্টে কাজ করবে, পাবলিক, প্রাইভেট যেকোনো জায়গায় নিজের বিজনেস যদি হয়। তো আল্টিমেটলি কারণ ওই যে আমরা ছোটবেলায় সবসময় পড়তাম যে আম লক্ষ্য না থাকলে ওই যে কি উইদাউট এ রাডার একজন নাবিকের কাছে কোনো যদি গন্তব্য না থাকে সে সমুদ্রে মানে অসীম পানে ছুটে চলবে। তো বিষয়টা হচ্ছে যে সবারই কিন্তু থাকে কে কিভাবে নিচ্ছে এটা কিন্তু আসলে ইম্পর্টেন্ট টার্গেট যে আমরাও দেখি যেহেতু আমিও সেলস প্রফেশনাল হিসেবে আছি। তো অনেক জায়গায় কিন্তু আসলে দেখা যায় অনেক ক্ষেত্রে টার্গেট শুনে অনেকে কিন্তু ভয় পেয়ে যায় বা ওই যে আপনি যেটা বললেন এংজাইটি বা দেখা যাচ্ছে আসলে তার পার্সোনাল লাইফেও কিন্তু হ্যাম্পার করছে সেই বিষয়গুলো। সো কখনো প্রফেশনাল লাইফটা পার্সোনাল লাইফে হ্যাম্পার করা উচিত না। তো যে কোনো বিষয় আসলে ওভারকাম করা যদি চ্যালেঞ্জ হয়ে থাকে বা সেই বিষয়ে যদি পড়াশোনা করতে হয় মানুষের কাছ থেকে জানতে হয় কারো কাছে শিখতে হয় সেই জিনিসগুলো শিখে কিন্তু ইয়ে করলে আমরা যেহেতু সবাই ডিরেক্টলি ইনডিরেক্টলি টার্গেট নিয়ে কাজ করি আমাদের লাইফে। সো সেটা আসলে তাদের জন্য খুবই ইয়ে হবে যদি মানসিকতাটা ইম্পর্টেন্ট। আপু প্রফেশনাল সেক্টরে এবং স্টুডেন্ট লাইফে একজন মেন্টরের গুরুত্ব কিরকম বলে আপনি মনে করেন? যদি একটা এক্সাম্পল দেন আপনার স্টুডেন্ট লাইফে এবং প্রফেশনাল সেক্টরে মেন্টর রা কিভাবে আপনাকে হেল্প করছে এগিয়ে যেতে সামনের দিকে? ওকে। মেন্টর খুবই, খুবই ইম্পোর্টেন্ট। স্টুডেন্ট লাইফে যতটা আমি বলব প্রফেশনাল লাইফে তার থেকেও বেশি। কারণ স্টুডেন্ট লাইফে আপনি আ একজন কেউ মেন্টর হিসেবে না থাকলে আপনি অল্টারনেটিভ অপশন পাচ্ছেন। আপনার টিচার, ফ্রেন্ডস কোনো না কোনোভাবে আপনি ওভারকাম করছেন। কিন্তু প্রফেশনাল লাইফে যদি আপনার কোনো মেন্টর না থাকে তাহলে ইটস ভেরি, ভেরি ডিফিকাল্ট। সো মেন্টরের থ্রুতে আমি বলব যে আমি যখন শুরু করি তখন যারা আমার সিনিয়র ছিল বেশ কয়েকজন তো তারা আসলে যদি আমাকে ওইভাবে গাইড না করতো, আমাকে যদি আ না দেখিয়ে বুঝিয়ে দিত যে কিভাবে কি করতে হবে, বা কিভাবে শুরু করবা, কিভাবে তুমি রিস্ক ম্যানেজটা করবা, কিভাবে তুমি ক্লায়েন্ট ডিল করবা, কথা বলবা। এগুলো আসলে ছোট, ছোট বিষয়ও খুব ইম্পোর্টেন্ট। সো মেন্টরের কথা বলব যে এবং মেন্টরশিপ একজন আমাকে শেখাতে চাচ্ছে, আমারও এই ক্যাপাসিটিটা থাকতে হবে যে আমিও আসলে তার কাছ থেকে কিছু শিখতে পারবো। কারণ আমাদের এখানে বা যেকোনো প্রফেশনে সবাই খুব বিজি থাকে। আম ইউনিভার্সিটি, স্কুল, কলেজে যেমন টিচারের প্রফেশনই থাকে আমাদেরকে শেখানোর। সো তারা আসলে অনেক সময় জোর করে, "এই পড়ছো না কেন? পড়ো।" এটা এভাবে এবিসি ধরে শিখাবে। বাট প্রফেশনাল লাইফে কিন্তু আপনাকে ওইভাবে কেউ শিখাবে না। আপনারই বরঞ্চ আ বলে রিকোয়েস্ট করে শিখে নিতে হবে যে, "ভাইয়া বা আপু আমি এটা বুঝিনি, আমাকে একটু বুঝিয়ে দেন।" বা আপনাকেই তাকে পোক করতে হবে একটা কাজ বুঝে নেওয়ার জন্য, শিখে নেওয়ার জন্য। সো আপনার মধ্যে যদি ওই ইচ্ছাটা না থাকে তাহলে আসলে আপনি মেন্টর কাউকে পাবেন না। কারণ কেউই আসলে সবাই এত ব্যস্ত থাকবে আপনাকে আলাদা করে সময় দিয়ে শেখানোর আগ্রহটা হয়তো অনেকেই দেখাবে না। তারপরেও অনেকেই দেখায়। এটার জন্য আমি গ্রেটফুল যে হ্যাঁ, আমি এরকম অনেককে পেয়েছি। সো মেন্টর ডেফিনিটলি অনেক ইম্পোর্টেন্ট। গ্রেট। আপু একদম যদি আপনার ডে টু ডে বেসিক কাজের কয়েকটা এক্সাম্পল দেন লাইক আপনি প্রতিদিন কি করেন যে যে বিষয়গুলো আসলে শেয়ার করা যায় আপনার হুম। কাজের ধরনটা কি আছে সিনিয়র প্রিন্সিপাল অফিসার? আ আমার কাজের ধরন আসলে এই সেইম পোস্টে একেকজন ডিপার্টমেন্ট ওয়াইজ কাজের ধরন ভিন্ন হবে। তো ওভারঅল যদি বলি যে যেটা বললাম যে আমি আসলে ক্লায়েন্টের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার হিসেবে কাজ করি এবং আমি যেহেতু একটা স্পেসিফিক সেগমেন্ট নিয়ে কাজ করছি, তো আমার ক্ষেত্রে যেটা হয় যে আমার পোর্টফোলিওর ক্লায়েন্টদের যাবতীয় আ সমস্ত ফাইন্যান্সিয়াল সার্ভিসেস, ট্রান্সেকশনস আ এগুলো সব আমার থ্রুতে হয়। আমি ওগুলো দেখি। তাদের সার্ভিসটা প্রপার হচ্ছে কিনা সেটা এনশিওর করি। তারপর হচ্ছে তাদের থ্রুতে আমি বিভিন্ন রেফারেন্স জেনারেট করার চেষ্টা করি। যেটা আপনি বললেন যে ওই যে টার্গেট মিট আপ করার বিষয়টা। আ সো রেফারেন্স জেনারেট করি এবং সেই নতুন রেফারেন্স গুলোকে আমি ট্রাই করি দেখার জন্য যে তাদেরকে কোন আমার প্রোডাক্টটা তাদেরকে দেওয়া যায়, যেটাতে তারা উপকৃত হবে। আমারও হয়তো একটা সেল হবে। প্লাস হচ্ছে আম আমাদের রিস্ক ম্যানেজমেন্ট নিয়ে কাজ করতে হয়। যে আমি যে কাজগুলো করছি সেগুলো প্রপার আছে কিনা।
কমপ্লায়েন্স নিয়ে কাজ করতে হয়। টার্গেটের কথা তো বললামই। মিটিং জয়েন করতে হয় ডে টু ডে বেসিসে। এই তো মোটামুটি। গ্রেট। আপু, ব্যাংকিং ইন্ডাস্ট্রির ফিউচার সম্পর্কে যদি একটু আইডিয়া দেন। আসলে এখানে যারা ফ্রেশার্স বা ইন ফিউচারে আসবে এই সেক্টরে, এটা আসলে কোন দিকে যাচ্ছে ব্যাংকিং ইন্ডাস্ট্রিটা, এবং এখানে আসলে ক্যারিয়ারটা কিভাবে একটা একজন এন্ট্রি লেভেলে জয়েন করে তার ক্যারিয়ারটা কোন মানে হায়েস্ট পিকে সে দেখতে পারে আর কি। ওকে, সো এন্ট্রি লেভেলে জয়েন যখন করে একটা ছেলে বা মেয়ে, তার জন্য আসলে এন্ডলেস অপরচুনিটিস থাকে আমি বলব। কারণ ব্যাংকিং একটা মানে সে যদি 30 ইয়ার্স 20 ইয়ার্স ধরে আগায়, তার জন্য আসলে সে ব্যাংকের এমডিও হতে পারে। তার মধ্যে যদি ওই পটেনশিয়াল থাকে এবং ইচ্ছাশক্তি থাকে। আম এন্ডলেস সে যদি চায়। সো চ্যালেঞ্জটাকে নিয়ে কাজ করতে হবে এবং এটা বুঝে আসতে হবে যে আসলে আম এই জায়গাটা খুবই কঠিন। একটু টায়ারিং কাজটা। মেইন কথা ইউ হ্যাভ টু বি অন ইউর টো। আপনি রিল্যাক্স করতে পারবেন না। আপনাকে হয়তো একটু লাইফ ইমব্যালেন্স হয়ে যেতে পারে। বাট তারপরেও হচ্ছে আপনি যদি আ স্পেসিফিক আপনার সেক্টর ওয়াইজ আপনি যদি আপনার ইন্টারেস্টের জায়গাটা ধরে যদি আপনি কাজ করতে পারেন, সো আপনার ফিউচার ডেফিনিটলি ভালো। আর ব্যাংকিং এর কথা যদি আমি বলি যে ব্যাংকিংটা তো আ আসলে প্রফেশনাল ওয়াইজ ব্যাংকার অনেকেই হতে চায় যারা ফাইন্যান্সিয়াল সেক্টর থেকে পড়াশোনা করে আসে, ব্যাংকিং, ফাইন্যান্স বা ইকোনমিক্স পড়ে তাদের অনেকেরই ইচ্ছা থাকে যে ব্যাংকিং এ আসবে। সো আমি তাদেরকে বলব যে প্লিজ আপনারা ব্যাংকিং এ আসেন। একটু চ্যালেঞ্জিং হলেও আপনাদের ভালো লাগবে। আপনারা ভালো করতে পারবেন। আপনাদের অনেক সুযোগ আছে আ ভালো করার। আর ব্যাংকিং এর ফিউচার যদি বলি, ব্যাংকিং এখন অনেকটাই কিন্তু ব্যাংকিং আমাদের অ্যাপ ভিত্তিক হয়ে গেছে। মেক্সিমাম ব্যাংকেরই অ্যাপ আছে। সো দেখা যাচ্ছে যে আগে যেটা হিউম্যান টু হিউম্যান মানুষ প্রেফার করতো, এখন আমাদের জেনারেশনের অনেকেই প্রেফার করছে যে আমি ব্যাংকে না যেয়ে ব্যাংকিং করব। আমি মোবাইলের থ্রুতে আমার সব কাজ করব এবং সেটা হয়ও। আমাদের ব্যাংকেই আপনি মেক্সিমাম কিছু জাস্ট ক্যাশটা হয়তো উইথড্র করতে পারবেন না। আর স্পেসিফিক কয়েকটা সার্ভিস ছাড়া আপনি মোস্টলি আপনি ব্যাংকিং অ্যাপের থ্রুতে করতে পারবেন। তো ব্যাংকিং আসলে ফিউচারে অনেকটা এরকমই হয়ে যাচ্ছে। পার্সোনালাইজ হচ্ছে অনেক বেশি যে আপনার কেমন প্রোডাক্ট লাগবে আমি টেইলরিং করে ওই প্রোডাক্ট আপনাকে দিচ্ছি। রাদার আমি একটা জেনারেল প্রোডাক্ট আপনাকে দিচ্ছি। এটা আরো বেশি পার্সোনালাইজ হবে ইন ফিউচারে। অ্যান্ড ক্যাশলেস তো হচ্ছেই, এটা আমরা সবাই জানি। ক্যাশটা আরো ক্যাশলেস হবে ফিউচারে, হয়তো ক্যাশই থাকবে না। অ্যাবসলিউটলি। তো আরেকটা বিষয় অনেকেই আসলে করে, সেটা হচ্ছে যে মানুষ বলে যে এই কোম্পানির কালচার ভালো, এই কোম্পানির কালচার ভালো না, এটার এই সমস্যা, ওইটার এই সমস্যা। তো অনেকে আবার যদি বলে যে অনেক বলে যে কর্পোরেট পলিটিক্স। হুম। তো এই বিষয়গুলো অবশ্যই থাকবে। যেখানে মানুষ আছে সেখানে কিন্তু আসলে অনেক কিছুর আহ মানে আর্গুমেন্ট, হ্যাঁ, গ্রুপিং, এই বিষয়গুলো থাকবে। তো আপনার কাছে মানে কি মনে হয় যে এই প্রফেশনাল সেক্টরে কারা এই ধরনের আসলে ট্র্যাপে পড়ে যায় বলে আপনি মনে করেন, বা যে কোনো ধরনের নেগেটিভিটি থেকে প্রফেশনাল সেক্টরে কাজ করতে গিয়ে নিজেকে একজন প্রফেশনাল তাকে আসলে সেভ করতে পারে বলে আপনি মনে করেন? একটু যদি শেয়ার করতেন। আপনি যেটা বলেই দিলেন যে আসলে এগুলো থাকবেই। যেখানে মানুষ আছে সেখানেই পলিটিক্স থাকবে। এটা শুধু কর্পোরেটস এ না, এটা সব জায়গায় থাকবে। তো তারপরেও হচ্ছে আপনি আপনার নিজের কাজটা যদি ঠিক করে করেন, আপনার নিজের আম বেসটা কোথায়, আপনার বেসিক কাজগুলো আপনি যদি ঠিকঠাক করেন, আর অফিসে অতিমাত্রায় গসিপিং, অতিমাত্রায় সময় নষ্ট করা আমার মনে হয় যে এটা ঠিক না। তাহলে হয় কি আপনি অনেক বিপদে পড়ে যাওয়ার সুযোগ নিজেই ক্রিয়েট করে দিচ্ছেন। সো আপনি আপনার কাজটা অনেস্টলি করেন। আপনি আপনার পারফরম্যান্সটা ঠিকঠাক করেন। আপনাকে আসলে কেউ পলিটিক্স যদি করেও থাকে আপনার এগেইনস্ট এ, সেও আসলে খুব বেশি ক্ষতি আপনার করতে পারবে না। কারণ মেক্সিমাম ব্যাংকই এখন খুব পারফরম্যান্স ওরিয়েন্টেড। আপনার পারফরম্যান্স যদি ভালো হয় এবং আপনার যদি কোনো কমপ্লেইন না থাকে, আপনার যদি কমপ্লায়েন্স টা প্রপার থাকে, ব্যাস আপনার কে কি বলল, কে কি করল, কে গ্রুপিং করল না কি, সেটা দিয়ে আসলে খুব একটা এফেক্টেড আপনাকে করতে পারবে না। অ্যাবসলিউটলি। আপু, যারা বর্তমানে স্টুডেন্ট পড়াশোনা করছে, তো তাদেরকে যদি আপনি কিছু স্কিলস সাজেস্ট করেন, যে স্কিলস গুলো আসলে তারা গ্রাজুয়েশনের আগে যদি ডেভেলপ করে রাখে, সেই জিনিস বা নলেজ হতে পারে, বা স্পেসিফিক কোনো বিষয়ে যদি তারা
বেসিক একটা আইডিয়া নিয়ে রাখতে পারে, কোনো স্কিলস নতুন একটা কোর্স করে নিতে পারে, অনলাইনে অনেক কোর্স অ্যাভেলেবল। কোন বিষয়গুলো আসলে সে গ্রাজুয়েশনের আগে নিজেকে বেস্ট ওয়েতে প্রিপেয়ার করতে পারে, সে অনুযায়ী যদি কিছু অ্যাডভাইস শেয়ার করতে না। ওকে। সো স্টুডেন্ট লাইফে আসলে অনেক কিছু করা উচিত। আমাদের দেশে আমরা স্টুডেন্ট লাইফে খুবই মানে শুধু পড়াশোনাই করি মোস্টলি। অনেকেই এখন অনেক কিছু করে। তো আমি বলব যে স্টুডেন্ট লাইফে আমরা বেশ কিছু সময় পাই প্রফেশনাল লাইফের সঙ্গে যদি আমি কম্পেয়ার করি সেই তুলনায়। তো আমার মনে হয় যে নিজেকে গ্রুম আপ করার, ট্রেন করার ওটা সবচেয়ে বেস্ট টাইম। সো ইচ্ছা থাকলে এখন খুব ইজি হয়ে গেছে, কোথাও যাওয়ার প্রয়োজন নেই। অনলাইনে আমরা প্রচুর কোর্স করতে পারি। আমরা ইংলিশে একটা কোর্স করতে পারি, আমরা কমিউনিকেশনের উপর কোর্স করতে পারি, আমরা ব্যাংকিং ডিপ্লোমা করতে পারি ব্যাংকিং এর উপরে, বা ব্যাংকিং ছাড়াও যে কোনো কিছু সম্পর্কে আমি যেটাতে ইন্টারেস্টেড, যেটা আমি জানতে চাই সেটার উপরে আমি জানতে পারি। এবং এই কোর্সগুলো করলে যেটা হয় কি, আমি কিন্তু সিভিতেও আমি আলাদা একটা ভ্যালু অ্যাড করতে পারছি যে এই কোর্সটা আমি করেছি, যে কোর্সটা হয়তো আমারই একজন কম্পিটিটর তার হয়তো করা নেই। সো ওটা কিন্তু আমাকে একটু হলেও এগিয়ে রাখবে। এবং আমি বলবো যে তার সাথে সাথে একটা প্রফেশনাল একটা নেটওয়ার্কে নিজেকে ইনক্লুড করা। লাইক আমি যদি লিঙ্কডইন এর কথা বলি, কিংবা নিজের ইউনিভার্সিটির অ্যালুমনাইয়ের সঙ্গে কানেক্টেড থাকা, নেটওয়ার্কিং ইভেন্টগুলোতে যাওয়া। এখন ইউনিভার্সিটিতে জব ফেয়ার হয়, ওইগুলোতে নিজে কানেক্টেড থাকা। তাহলে হয় কি, কি হচ্ছে আশেপাশে বা জব মার্কেট কি চাচ্ছে, আমার কোন জিনিসটা ল্যাকিং আছে, আমার গোলটা কি, গোলটা আমি কিভাবে সেট করব, এই জিনিসগুলো ঠিক করতে, এই জিনিসগুলো নিজেকে একটা প্রপার জায়গায় নিয়ে যেতে খুব হেল্প করে। অ্যাবসলিউটলি, থ্যাংক ইউ আপু। আপনি যে বিষয়গুলো শেয়ার করলেন, আসলে স্টুডেন্টদের তাদেরকে নিজেকে আসলে রিয়েলাইজ করতে হবে আসলে তারা কি চায়। সেই জন্য কিন্তু আসলে প্রচুর রিসোর্সেস এখন কিন্তু অ্যাভেলেবল। যদি বলে আপনি এটা বলছেন, অ্যালুমনাস যারা আছেন, রাইট। তারপরে হচ্ছে বিভিন্ন সেক্টরে লিঙ্কডইনের থ্রুতে কানেক্টেড হতে পারে। হ্যাঁ, জানার জন্য মানুষ কিন্তু লিঙ্কডইন থ্রুতে যে মিস্টেক গুলো করে, এর ভিতরে একটা হইতে পারে, একটা হয় যে নক দিয়ে বলে ভাই আপনার এখানে কোনো চাকরি আছে কিনা, ভাই আমার এই হতে হবে। আসলে কিন্তু আম, একটা মানুষকে আসলে যেহেতু আননোন, একটা সম্পর্ক ডেভেলপ করতে হবে, ওনার কাছ রাইট। থেকে জানতে হবে, আস্তে আস্তে তার কাছে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে, সময় নিতে হবে, দেন কিন্তু গাইডেন্স বা অ্যাডভাইস গুলো নেওয়া যায়। তো এই রাইট। বিষয়গুলো, এই যে কমিউনিকেশন স্কিল, এই বিষয়গুলো যত বেশি স্টুডেন্টসরা ডেভেলপ করবে, যত বেশি কমন সেন্স ডেভেলপ করবে, তত বেশি আর কি তার ফিউচার বা ক্যারিয়ার জার্নিটা আরো বেশি স্মুথ হবে। এই বিষয়গুলো হচ্ছে তাদেরকে মাথায় রাখতে হবে। সো মার্জিয়াপু, থ্যাংক ইউ সো মাচ। আসলে আমরা আম, শেষের দিকে চলে এসেছি। তো আপনার এই যে মূল্যবান এই অভিজ্ঞতা, মতামত এবং পরামর্শ, এই জিনিসগুলো আপনি শেয়ার করেছেন, অবশ্যই আশা করি আমাদের যারা অডিয়েন্স শুনবে, তারা এখান থেকে ইনসাইটফুল অনেক ইনফরমেশন পাবে, এবং সেই অনুযায়ী তারা আসলে তাদের যেই ক্যারিয়ার প্ল্যানিং বা সেইখানে হচ্ছে তারা আসলে এই ইনপুট গুলো বা ইনসাইট গুলো নিয়ে সেখানে হচ্ছে তাদের সেই প্ল্যানিংটাকে আরো মজবুত করতে পারবে। তো থ্যাংক ইউ সো মাচ আপু। আসলে স্কুল অফ অন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট এই অর্গানাইজেশন পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ, এবং আপনি সামনের দিকে আরো এগিয়ে যান, এই শুভকামনা রইল। মোস্ট ওয়েলকাম। আমার খুব ভালো লাগলো। আপনারাও অনেক এগিয়ে যান। যে কাজটা করছেন এটা খুব হেল্পফুল হচ্ছে সব স্টুডেন্টদের জন্য। আর আমি সবাইকে এটাই বলব যে অন্য সব নেগেটিভ চিন্তা বাদ দিয়ে জাস্ট নিজেকে তৈরি করো। দেখবা যে জব তোমাকে খুঁজতে হবে না। মানে তুমি জবের পেছনে দৌড়াতে হবে না, জবই তোমাকে খুঁজে নিবে। কারণ সবাই, অনেকেই বলে যে আমরা চাকরি পাচ্ছি না, পড়াশোনা করছি। আমার মনে হয় যে আম যারা আবার চাকরি দিতে চাচ্ছে তারাও কিন্তু ভালো ক্যান্ডিডেট পাচ্ছে না। সো নিজেকে তুমি ওইভাবে করে গড়ে তুলো, কোনো প্রবলেম হবে না। মামা চাচা কিচ্ছু লাগবে না। এক্স্যাক্টলি, এটা এটা চমৎকার একটা পয়েন্ট আপনি মেনশন করেছেন, যে আসলে প্রচুর কিন্তু অ্যাভেলেবেল জবস আছে, কিন্তু রাইট স্কিল সেট ক্যান্ডিডেট নেই। তো এই যত বেশি স্কিলস ডেভেলপ করতে পারবে, তার কিন্তু আসলে আহ, সম্ভাবনাটা তত অপরচুনিটি। বেড়ে যায়। এক্স্যাক্টলি, রাইট। এক্স্যাক্টলি। তো থ্যাংক ইউ সো মাচ আপু। ভালো থাকবেন। আশা করি অন্য থ্যাংক কোনো একটা প্রোগ্রামে আবার দেখা হবে। ইনশাআল্লাহ আপনিও ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ আপু।